This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Good evening, TV9 বাংলায় সকলকে স্বাগত। শুরু করছি বিগ ব্রেক এট 6। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর প্রত্যেক দিনের মতোই সন্ধ্যে 6টায় আমরা নজর রাখি দিনভর ঘটে চলা সবথেকে বড় খবরগুলোর দিকে। আর শুরুতেই আমাদের ফোকাস কোন কোন খবরের দিকে থাকছে আসুন আমার সঙ্গে বিগ ওয়ালে নজর রাখুন, তাহলে বোঝা যাবে কোন চারটে বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ। বিগ ওয়ালে এই মুহূর্তে দেখে নেব চারটে ব্রেকিং নিউজ। ফার্স্ট ব্রেকিং, তিলোত্তমা কাণ্ডের জের কলকাতা পুলিশের শীর্ষ পদে রদবদল। আজকের অন্যতম বড় খবর, অপসারিত করা হলো বিনীত গোয়েলকে আর নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এই খবরের ডিটেল তো থাকছেই, তার পাশাপাশি আর কোন খবর আসুন সেকেন্ড ব্রেকিং এ নজর রাখি। ডাক্তারদের আন্দোলনের চাপে স্বাস্থ্যক্ষেত্রেও একটা বড় অদল বদল হলো। কেমন বদল? অপসারিত হলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক। তার জায়গায় কি কেউ এলেন নাকি জায়গা খালি, সেদিকে নজর থাকবে। থার্ড ব্রেকিং নিউজ কি রয়েছে আজকে? থার্ড ব্রেকিং এ রয়েছে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে বিচলিত সুপ্রিম কোর্ট। কেন, কি রয়েছে তাতে? তদন্ত শেষের আগে রিপোর্ট প্রকাশ্যে আনা যাবে না, এমন কি তথ্য রয়েছে? সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতেই হচ্ছে। আসুন আজকে ফোর্থ ব্রেকিং এ নজর রাখি। রাজ্যের রাত্রির সাথী প্রকল্প নিয়ে প্রশ্ন তুলল আজ সুপ্রিম কোর্ট। নোটিফিকেশন সংশোধনের নির্দেশ দিয়েছে আদালত। ঠিক কোন জায়গাটায় সংশোধন করতে হবে রাজ্যের তরফ থেকেই, বা এই রাত্রির সাথী প্রকল্প নিয়ে ঠিক কি বলা হয়েছে, অবশ্যই সে বিষয়ে আলোচনা চলবে। কিন্তু শুরুতেই তিলোত্তমা কাণ্ডে কলকাতা পুলিশে যে বড় রদবদল হলো তা নিয়ে কথা বলতেই হচ্ছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে 5 দফা দাবির কথা প্রথম থেকেই ডাক্তাররা বলেছিলেন, তার মধ্যে এটা অন্যতম, আর সেটাই কিন্তু সরকার করলো। কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা, বিনীত গোয়েলের জায়গায় সিপির দায়িত্বে মনোজ ভার্মা। এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মনোজ ভার্মা। এবার নতুন এডিজি আইন শৃঙ্খলা হলেন জাভেদ শামীম। এডিজি এসটিএফ করা হলো বিনীত গোয়েলকে। এডিজি আইবি হলেন জ্ঞানরান সিং। এবং অন্যদিকে কলকাতা পুলিশের নতুন ডিসি নর্থ দীপক সরকার, আর অভিষেক গুপ্তকে পাঠানো হলো সেকেন্ড ব্যাটালিয়ন। এটা আমরা পদত্যাগ দাবি করে এসেছিলাম এবং একটা পদত্যাগটাকে আমরা একটা পিউনিটারি অ্যাকশন হিসেবে দেখছিলাম। কিন্তু আমার মনে হয় এটা আন্দোলনের স্পিরিটের সাথে প্রতারণা করা হলো। কেন এই কথা বলছে আন্দোলনের? কারণ এটা পদোন্নতি বলে মনে হচ্ছে। উনি অ্যাজ আ ফেলিয়ার ওনার পদত্যাগের পর পিউনিটিভ মেজার হিসেবে পদত্যাগ আমরা দাবি করেছিলাম। এটা ওনাকে আরও ওপরে উঠিয়ে দেওয়া হলো, প্রমোশন দেওয়া হলো। এটাকে আমরা আন্দোলনের স্পিরিটের সাথে প্রতারণা বলেই দেখি। প্রাইমারিলি যেটা বলতে চাই যে সিপিকে যে ছড়িয়ে দেওয়া হয়েছে, এই আন্দোলনের চাপে পড়ে একটাভাবে নমনীয় হলেন এবং মানতে বাধ্য হলেন। এটা একটা আন্দোলনের একটাভাবে বেবি স্টেপস অফ জয়, এইটুকুই বলতে পারবো। কিন্তু উনি যে সিপি পদে থাকার যোগ্য নন, এটা যে প্রমাণিত হয়েছে এবং তাকে যে ছড়িয়ে দেওয়া হয়েছে, এইটুকু আমাদের আন্দোলনের একটাভাবে যে ন্যায্যতা সেটাকে আরও প্রমাণিত করেছে। এই আমরা বারংবার বলছি যে প্রশাসনিকভাবে এনারা যে পদেই থাকুন, তারা যদি প্রশাসনিক স্তরে থাকেন তাহলে যে ব্যর্থতার প্রমাণ তারা দিয়েছেন তা আগামীতেও থাকতে পারে, এই আশঙ্কা আমরা করছি। সেই ব্যর্থতার যদি আমরা কোনোরকম কোনো দিশা দেখতে পাই, তাহলে আমরা বাধ্য হব আন্দোলনকে আরও আগে সামনে গিয়ে নিয়ে যেতে। অপসারিত রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক। পরিবার কল্যাণ বিভাগের অধিকর্তা হলেন কৌস্তব নায়েক। স্বাস্থ্য অধিকর্তা পদ থেকে অপসারিত দেবাশিস হালদার। দেবাশিস হালদার হলেন ওএসডি পাবলিক হেলথ। আপাতত স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে স্বপন সোরেন। আপাতত স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার দায়িত্ব সামলাবেন ওএসডি সুপর্ণা দত্ত। যাদেরকে আমরা বলি মানুষরূপী ভগবান, আমাদের ডাক্তার সমাজ, তাদের মধ্যে জুনিয়র ডাক্তার, এই রাষ্ট্রবাদী রাষ্ট্রপ্রেমী যারা আমাদের ভাই বোনেরা 35-36 দিন ধরে লড়াই করেছেন, অনেক ভিজেছেন, না খেয়ে না দিয়ে স্বাভাবিক জীবনযাপনের বাইরে গিয়ে খুব কষ্ট করেছেন। তাদের দাবি উনি মানেননি। এই অর্ডারগুলো হচ্ছে সব প্রাইজ পোস্টিং এবং পুনর্বাসন, নট পানিশমেন্ট। আরজিকর কাণ্ডের তদন্তে প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল, আর যার জেরে পুলিশে বড়সড় রদবদল হয়ে গেল। এদিন পুলিশের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই এর আইনজীবীও অসহযোগিতার অভিযোগ করেন। সিবিআই এর দেওয়া রিপোর্ট দেখে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট।
তদন্ত শেষের আগে রিপোর্ট প্রকাশ্যে না আনার নির্দেশ আদালতের। তদন্তের সময় দিতে হবে এজেন্সিকে, তাড়াহুড়ো করলে যাবতীয় প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে, মত প্রধান বিচারপতির। 25শে সেপ্টেম্বর মামলার ফের শুনানি রয়েছে। সিবিআইকে সেখানে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আরজিকর কাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। সিবিআই আধিকারিক সত্যজিৎ সিংহ ওই রিপোর্ট পেশ করেন। তদন্তের অগ্রগতি দেখে খুশি সুপ্রিম কোর্ট। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রিপোর্ট প্রকাশ্যে না আনার নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। মঙ্গলবার প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, আদালতের তোলা সব প্রশ্নের উত্তর আছে সিবিআই রিপোর্টে। চালান, ময়নাতদন্ত, তথ্য লোপাট সংক্রান্ত তথ্য আছে। সিবিআই রিপোর্টে যা লিখেছে তা খুবই উদ্বেগের। এই মুহূর্তে তদন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। সিবিআই ঘুমিয়ে নেই, তারা তদন্ত করছে। একই সঙ্গে তিনি বলেন, এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। জনতার দাবি মেনে 7 দিনে তদন্ত যদি শেষ করা হয় তাহলে প্রকৃত সত্য উঠে আসবে না। এদিন সলিসিটর জেনারেল বলেন, ওই 5 দিনে যা ঘটেছে তার সুবিধা যাতে অভিযুক্ত না পান সে বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। আমরা অত্যন্ত সতর্কভাবে কাজ করছি। জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, ক্রাইম সিনে অনেকে উপস্থিত ছিলেন, সেই বিষয়ে আমাদের কাছে তথ্য রয়েছে। সেই তথ্য প্রকাশ্যে আদালতে বলা যাবে না। মুখবন্ধ খামে তা সিবিআই এর কাছে জমা দেওয়া হচ্ছে। গত 9 সেপ্টেম্বর থেকে আজ 17 সেপ্টেম্বর পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেই তদন্তের গতি প্রকৃতি নিয়ে সামগ্রিক সন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। একই সঙ্গে তদন্তে উঠে আসা তথ্য, প্রমাণ, লিড নিয়ে রীতিমতো বিচলিত ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। অনেকগুলো দিক নিশ্চয়ই সামনে এসছে, যেটা কোর্টের জন্য বললো ইজ ভেরি শকিং অ্যান্ড ডিস্টার্বিং। ইজ ওয়াই দ্য কোর্ট হ্যাজ সেড দ্যাট ইট ইজ মাল্টি লেয়ার। অনেকগুলো লেয়ার্স রয়েছে, তার অনেকগুলো দিক রয়েছে, হয়তো অনেক লোকের যোগসাজশ থাকতে পারে। তো সেই দিকটার কোর্ট হিন্ট করতে চাননি, বিকজ আদারওয়াইজ ইট উইল ডিসলোকেট দ্য ইনভেস্টিগেশন। নির্যাতিতার বাবা যেসব বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে মঙ্গলবারের শুনানিতে সেগুলি খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত। নির্যাতিতার বাবা সিবিআইকে যে চিঠি দিয়েছেন তা প্রকাশ্যে আনা যাবে না বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ, তদন্তের স্বার্থে এই বিষয়গুলি নিয়ে সিবিআইকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। তদন্তে সাহায্য করবে কলকাতা পুলিশও। এদিনের শুনানিতে ফুটেজ নিয়েও প্রশ্ন তোলে আদালত। ভিকটিমের পরিবারের পক্ষ থেকেও ঠিক গোপন খামে একটি চিঠি দেওয়া হয়। তাদের যে কনসার্নগুলো ছিল সেই কনসার্নগুলোর দিকে নজর দেওয়ার কথা। সিবিআইয়ের পক্ষ থেকে দেশের সলিসিটর জেনারেল তিনি পরিষ্কার বলেছেন যে আমরা ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ রাখব এবং সেটা প্রয়োজনীয় মেজার। পর্যন্ত আমাদের মনে হয় যে তদন্তে অগ্রগতি হচ্ছে। সিবিআই এর আইনজীবীর দাবি, মাত্র 27 মিনিটের ফুটেজ পেয়েছে সিবিআই। এরপর প্রধান বিচারপতি প্রশ্ন করেন, মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ কেন? পুলিশকে কেন ফুটেজ দিতে বলা হচ্ছে না? রাজ্যের আইনজীবী কপিল সিব্বল পাল্টা বলেন, 7-8 ঘন্টার ফুটেজ সিবিআইকে দেওয়া হয়েছে। 4টি হার্ড ডিস্কে সব ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে বলে দাবি রাজ্যের আইনজীবীর। তথ্য প্রমাণ হস্তান্তরের সময় সিবিআই সই করে সব জিনিস নিয়েছে বলে তিনি জানান। প্রধান বিচারপতি চন্দ্রচূড় সিবিআই এর আইনজীবীকে প্রশ্ন করেন, ব্লকার ডিভাইস কি ব্যবহার করছেন? সিবিআই পুরো ডিভিআর এবং ফুটেজ বাজেয়াপ্ত করুক, মন্তব্য প্রধান বিচারপতির। ফুটেজ যে এক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নেবে এই তদন্তের গতি প্রকৃতির ক্ষেত্রে তা বারবার শুনানিতে স্পষ্ট। ফলত আগামী দিনে বাকি ফুটেজের হদিশ পাওয়া যাবে কিনা সেই প্রসঙ্গই এখন সবথেকে গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে সিবিআইকে যাবতীয় ফুটেজ কলকাতা পুলিশের কাছ থেকে নিতে হবে এবং প্রয়োজনে অন্যান্য জায়গার তথ্য প্রমাণ বাজেয়াপ্ত করতে হবে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও উইকিপিডিয়ায় তিলোত্তমার আসল নাম ও ছবি রয়েছে বলে এদিন আদালতে অভিযোগ করা হয়। অবিলম্বে নির্যাতিতার ছবি এবং নাম সরানোর জন্য উইকিপিডিয়াকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি সিবিআইকে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি তদন্তেরও স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।